সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা এন্টারপ্রেনারশিপের শিল্প উদ্যোগ তত্ত্ব পড়ছিলাম। আমরা শিল্প উদ্যোগ তত্ত্বের মনস্তাত্ত্বিক যে তত্ত্বগুলো আছে, সাইকোলজিক্যাল থিওরি যে তত্ত্বগুলো আছে, সেগুলো আমরা পড়া শুরু করেছিলাম, ক্লাস শুরু করেছিলাম। আমরা ইতিমধ্যে ম্যাকলেল্যান্ডের কৃতিত্বার্জনের চাহিদা তত্ত্ব আমরা পড়ে শেষ করেছি। আমরা আজকে শুরু করব মাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরি, অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। এটি আমরা আজকে শুরু করব। আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই তোমাদেরকে যে একজন মানুষ, তার প্রথমে খাদ্যের দরকার হয়। খাদ্য যখন পেয়ে যায়, তার খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, সেগুলো যখন সে পেয়ে যায়, তখন সে তার চেয়ে আরেকটু বেশি কিছু চায়। সম্মান চায়, প্রতিপত্তি চায়, অবস্থান চায়, তারপরে এক সময়ে ডমিনেট করতে চায়, এক সময়ে সে অন্যের শ্রদ্ধা পেতে চায়। এই যে প্রক্রিয়াটি মানুষের, একদম খেতে পাওয়া, খাবার অর্জন করা থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ে অবস্থান, সন্তুষ্টি অর্জন করা, সেই জায়গাটিকেই আব্রাহাম মাসলো একটি তত্ত্বের মাধ্যমে প্রকাশ করেছেন। সেই তত্ত্বটির নাম হচ্ছে মাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরি, অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। আমরা একটু মাসলো সম্পর্কে জেনে নেওয়া দরকার। আব্রাহাম হ্যারোল্ড মাসলো, যদিও এইখানে উল্লেখ করা জরুরি যে আব্রাহাম মাসলো হিসেবেই তাকে সবাই চেনে। আব্রাহাম মাসলো, MASLOW, আব্রাহাম মাসলো হিসেবেই তাকে চেনে। কখনো কখনো আব্রাহাম এইচ মাসলো বলে। তার পুরো নামটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে পুরো নামটি হচ্ছে আব্রাহাম হ্যারোল্ড মাসলো। এখন আব্রাহাম হ্যারোল্ড মাসলো তিনি 1943 সালে সাইকোলজিক্যাল রিভিউ পত্রিকায় একটি রিসার্চ পেপার উপস্থাপন করেন। সেই পেপারটির নাম ছিল এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। আমি আবারও বলছি, সাইকোলজিক্যাল রিভিউ পত্রিকাতে 1943 সালে আব্রাহাম মাসলো এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামে একটি রিসার্চ পেপার উপস্থাপন করে। সেই রিসার্চ পেপারে তিনি প্রথম হায়ারার্কি নিডস তত্ত্বটির ব্যাখ্যা দেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, সাইকোলজিক্যাল রিভিউ পত্রিকাটি আমেরিকান মনস্তত্ত্ববিদদের একটি সংগঠন থেকে প্রকাশিত হয় 1894 সাল থেকে, এবং 2018 সালে এই পত্রিকাটির ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল 6.26। এখন ইম্প্যাক্ট ফ্যাক্টরটি তোমাদের একটু জেনে রাখা ভালো, যে একটি গবেষণা জার্নাল যত বেশি অন্যের কাছে গ্রহণীয় হয়ে ওঠে, ওই গবেষণা জার্নালের তথ্যাদি অন্য গবেষকরা কিংবা অন্য মানুষেরা তার প্রয়োজনে যত বেশি ব্যবহার করে, ইম্প্যাক্ট ফ্যাক্টর তত বেশি বেড়ে যায়। একটি জার্নালের, গবেষণা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে গবেষণা জার্নালের মানটি প্রকাশিত হয়। ফলে বুঝতেই পারছো যে আমেরিকান মনস্তত্ত্ববিদদের যে সংগঠনটি, আমেরিকান মনস্তত্ত্ববিদ অ্যাসোসিয়েশন, তাদের সাইকোলজিক্যাল রিভিউ পত্রিকাতে 1943 সালে আব্রাহাম হ্যারল্ড মাসলো এই তত্ত্বটি প্রকাশ করেন, যেটিকে আমরা বাংলাতে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হিসেবে বর্ণনা করছি। মাসলো সম্পর্কে আরেকটি তথ্য দেওয়া খুবই জরুরি। সেটি হচ্ছে আরেকটি জার্নাল, সেটিও তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.72। এটি রিভিউ অফ জেনারেল সাইকোলজি। এ রিভিউ অফ জেনারেল সাইকোলজি, এটিও আমেরিকান মনস্তত্ত্ববিদ অ্যাসোসিয়েশনের আরেকটি সংগঠন, সেটিও এই পত্রিকাটি প্রকাশ করে। এই পত্রিকাটি একবার একটি জরিপ করেছিল, মনস্তত্ত্ববিদদের সাইটেশন নিয়ে
একটি জরিপ করেছিল। সেই জরিপে আব্রাহাম মাসলো এই বিংশ শতাব্দীর 10 জনের মধ্যে অন্যতম মনস্তত্ত্ববিদ হিসেবে সাইটেশনের ক্ষেত্রে তার নাম উঠে এসেছে। সাইটেশন প্রক্রিয়াটি আরেকটু বলে রাখা তোমাদের জন্য জরুরি। সেটি হচ্ছে একজন ব্যক্তির গবেষণা কর্ম থেকে কিংবা বই থেকে অন্যরা যত বেশি উদাহরণ, তত্ত্ব ইত্যাদি ইত্যাদিগুলো বারবার উল্লেখ করে তার অন্যের লেখাতে, তখন সেটিকে সাইটেশন হিসেবে উল্লেখ করা হয়। এটিও মাজলোর একটি বিশাল কৃতিত্বের বিষয়। আমরা মাজলোর এই জায়গাটিতে মাজলো একটি বই প্রকাশ করেন 1954 সালে। সেখানে এই চাহিদা সোপান তত্ত্বটি আরো বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেন। আমি আরেকটু বলতে চাই, চাহিদা সোপান তত্ত্ব, চাহিদা সোপান তত্ত্ব, সোপান অর্থ আমরা কি বুঝি? সোপান, সোপান, সোপান অর্থ হচ্ছে সিঁড়ি। এইরকম একটি সিঁড়ি, অর্থাৎ চাহিদা সোপান তত্ত্ব মানুষের জীবনের চাহিদাগুলো একের পর এক যখন অর্জন হতে থাকে, তখন সেটি এবং একটি অর্জন হয়ে গেলে আরেকটি পাওয়ার জন্য সে কাজ শুরু করে, সেটিকে চাহিদা সোপান হিসেবে বর্ণনা করেছে আব্রাহাম মাসলো। যদিও তিনি এই সিঁড়ি হিসেবে এটিকে ব্যাখ্যা করেননি, তিনি ব্যাখ্যা করেছেন একটি পিরামিড আকারে। এই 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 ফরম্যাটে তিনি ব্যাখ্যা করেছেন। আমরা সেই ব্যাখ্যাগুলো দেখব। আব্রাহাম মাসলো 1954 সালে তার বই মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি বইয়ে এই তত্ত্বটি, আব্রাহাম মাসলোর এই যে চাহিদা সোপান তত্ত্ব, সেই চাহিদা সোপান তত্ত্বটি বিস্তারিতভাবে উল্লেখ করেছিলেন, আরো ব্যাপকভাবে উল্লেখ করেছিলেন। আমরা সেই জায়গাগুলো দেখব। আমরা প্রথমে একটু দেখে নিতে চাই ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, বিলঙ্গিং নিডস অ্যান্ড লাভ নিডস। এটিকে কেউ কেউ সোশ্যাল নিড হিসেবে উল্লেখ করেছেন। এস্টিম নিডস অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে একটি বিষয় আমরা জানার চেষ্টা করব যে এই পাঁচটি নিডকে যখন একের পর এক মানুষ অর্জন করতে থাকে, তখন পিরামিডের মতো এটি বেড়ে যায়, পিরামিডের মতো তৈরি হয় এবং তার শেষ স্টেপ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমরা দেখব যে প্রত্যেকটি ধাপে বিষয়গুলো, যেমন ফিজিওলজিক্যাল নিডস কি বলছে এখানে, সেফটি নিডস কি বলছে, বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস বা সোশ্যাল নিডস সেইখানে কি বলছে, কিংবা এস্টিম নিড সেইখানে কি বলছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা কি। এবং আমি যখন উদাহরণ দেওয়ার চেষ্টা করব এ সকল ক্ষেত্রে, আমি দুইটি দৃষ্টিকোণ থেকে সবসময় উদাহরণগুলো তোমাদেরকে দেব। একটি দৃষ্টিকোণ হচ্ছে ব্যক্তিক দৃষ্টিকোণ, ব্যক্তির জীবনে মাজলোর এই তত্ত্বটি কেমন প্রভাব ফেলে। একটি হচ্ছে ব্যক্তিক দৃষ্টিকোণ, ব্যক্তিক দৃষ্টিকোণ, আরেকটি হচ্ছে সাংগঠনিক দৃষ্টিকোণ। যদিও আমরা সাংগঠনিক দৃষ্টিকোণটার উপরেই জোর দেব বেশি, কারণ আমরা শিল্প উদ্যোগ পড়ছি, শিল্প উদ্যোক্তা পড়ছি, এই জিনিসগুলোর প্রতি আমরা জোর দেব। এই দুটো দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা স্টেপকে, প্রত্যেকটা ধাপকে আমরা বর্ণনা করার চেষ্টা করব। আমরা ফিজিওলজিক্যাল নিডস অর্থাৎ জৈবিক চাহিদা, মানুষের জৈবিক চাহিদা, সে জৈবিক চাহিদার মধ্যে কি কি থাকতে পারে আমরা একটু নিশ্চয় দেখতে পাচ্ছি। জৈবিক চাহিদার মধ্যে ব্যক্তিক যখন আমরা বিবেচনা করব, তখন সেখানে খাদ্য থাকবে, বস্ত্র থাকবে, বাসস্থান থাকবে, সেক্স থাকবে, পানি থাকবে, ঘুমানো থাকবে, চিকিৎসা থাকবে। এই বিষয়গুলোকে ফিজিওলজিক্যাল নিডস এর মধ্যে অর্থাৎ জৈবিক চাহিদার মধ্যে আমরা নিয়ে এসেছি। সাংগঠনিক উদাহরণ হিসেবে এখানে আসবে
বেতন, মজুরি, নির্দেশনা প্রভৃতি। অর্থাৎ একজন মানুষ যখন কোথাও জব করবে তখন তার বেসিক নিড হবে বেতন, বেসিক নিড হবে মজুরি, বেসিক নিড হবে তার জব ডেসক্রিপশন। সেই জায়গাগুলো মানুষ যদি না পায়, অর্থাৎ কোথাও কাজ করে যে সে যদি অর্থ না পায়, কোথাও কাজ করে সে যদি বেতন না পায়, মজুরি না পায়, নির্দেশনা না পায়, তাহলে সেখানে সে কাজ করবে না। সেই জন্য আমরা এই উদাহরণটিতে একই সাথে দুটো ব্যক্তিক উদাহরণ এবং সাংগঠনিক উদাহরণ সেই জায়গাগুলোকে বর্ণনা করার চেষ্টা করেছি। দ্বিতীয় ধাপ হচ্ছে সেফটি নিডস। সেফটি নিডসের ব্যক্তি উদাহরণের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটি হলো ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তা, দুর্যোগকালীন ও আপাতকালীন নিরাপত্তা। সাংগঠনিক উদাহরণের ক্ষেত্রে আমরা এটি দেখব ভবিষ্যৎ নিরাপত্তা, পেনশন, স্থায়ী কাজ, চাকুরির নিরাপত্তা, এই জায়গাগুলো। অর্থাৎ আমি যখন একটি সংগঠনে থাকব তখন আমি দেখব যে সেই জায়গাতে আমি যখন একটি জব করছি কিংবা আমি একটি প্রতিষ্ঠান করছি, সেখানে আমার ভবিষ্যৎ কোনো নিরাপত্তা আছে কিনা, সেখানে আমার পেনশন সুবিধা আছে কিনা, সেখানে আমার স্থায়ী কাজটি স্থায়ী কিনা নাকি অস্থায়ী কাজ যে কোনো সময় আমাকে বাদ দিয়ে দিতে পারে, আমার চাকুরির নিরাপত্তাটা আছে কি নাই, সেইটি হচ্ছে সেফটি নিডস। অর্থাৎ সেফটি নিডসের ক্ষেত্রে আমরা ব্যক্তিক উদাহরণ এবং সাংগঠনিক উদাহরণ দুই জায়গা থেকেই আমরা এটি বিবেচনা করলাম। 3 নম্বর যে বিষয়টি, এটি হচ্ছে বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস, যেটাকে আমরা সোশ্যাল নিড হিসেবে বলে থাকি, সোশ্যাল নিড হিসেবেও কেউ কেউ বলে থাকে। এটি মূলত স্নেহ, ভালোবাসা বা সামাজিক চাহিদা হিসেবে বাংলা করা হয়েছে, সামাজিক চাহিদা হিসেবে এই বাংলাটি করা হয়েছে। এর ব্যক্তিক উদাহরণের ক্ষেত্রে আমরা যেটি বলবো যে চারপাশের মানুষের সাথে আমাদের যে সম্পর্ক সেটি হচ্ছে বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস। সেই সম্পর্কটা কি? বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, দলভুক্তির সম্পর্ক, অন্যদের সাথে একাত্মতা হয়ে চলার সম্পর্ক। সেই জায়গাগুলো এইখানে চলে আসে। আর সাংগঠনিক উদাহরণের ক্ষেত্রে সংগঠনের মধ্যে বা একটি জব এনভায়রনমেন্টের মধ্যে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তাদের আমার মতামত তাদের কাছে কেমন গুরুত্ব হয়ে উঠছে, সেই বিষয়গুলো সাংগঠনিক নিড। আমি তোমাদেরকে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, আমরা যে স্টেপগুলোর নামকরণ ইংরেজিতে বলছি, তোমরা অনার্সের স্টুডেন্ট, আমি প্রত্যাশা করি যে তোমরা এগুলোকে বাংলার চেয়ে ইংরেজিতে মানে স্টেপগুলো ইংরেজিতে উল্লেখ করলেই অনেক বেটার হবে বলে আমি মনে করি। স্টেপ নিডস, এটি চাহিদা সোপান তত্ত্বের চতুর্থ ধাপ। ব্যক্তিক উদাহরণের ক্ষেত্রে যখন আমরা বলবো যে ব্যক্তির জন্য এটি হচ্ছে একটি ভালো চাকুরি, দামি গাড়ি, বাড়ি, অর্থাৎ স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে যা বোঝায় সেটি এই এস্টিম নিডের ক্ষেত্রে ব্যক্তি জীবনে চলে আসে। এবং এটি সাংগঠনিক ক্ষেত্রে উদাহরণ হবে যে পদমর্যাদা, সম্মান, প্রশংসা, খ্যাতি, এই জায়গাগুলোতে এসে এস্টিম নিডস। আমরা যদি পঞ্চম ধাপ, শেষ ধাপে যদি যাই, তাহলে আমরা দেখব যে সেখানে বলছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আত্মতুষ্টির চাহিদা বা আত্মতৃপ্তির চাহিদা। সেটিকে ব্যক্তিক উদাহরণের ক্ষেত্রে আত্মপূর্ণতা থাকতে হবে, কৃতিত্বার্জন থাকতে হবে, সৃজনশীলতা সে সময় তৈরি হয়, আত্ম উন্নয়ন তৈরি হয়, গ্রহণযোগ্যতা তৈরি হয়, নৈতিকতা তৈরি হয়। এটি সাংগঠনিক উদাহরণের ক্ষেত্রে লক্ষ্য অর্জন, অর্থাৎ সংগঠন যে উদ্দেশ্যে আমি করেছিলাম, আমরা যে উদ্দেশ্যে করি, সে যে একজন ব্যক্তি যে উদ্দেশ্যে সংগঠনটা তৈরি করে সেই উদ্দেশ্যটি অর্জন যদি করে ফেলে তখন সেটিকে মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলা হয়। সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা এমন একটি জায়গা, সেখানে অর্থ দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না, এটি টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের আরেকটি বিষয়, এটি তোমাদেরকে আমি বলতে পারি সেই একটি গানের কথা, যে আমি তোমারে দেব না ভুলিতে, আমাকে তোমারে দেব না ভুলিতে, এরকম একটি গান আছে। সেই গানের যে পর্যায়টি, আমি মরে যাব তবু তোমাকে দেব না ভুলিতে, তার মানে আমার অর্জন মরণের পরেও থেকে যাবে, সেই বিষয়গুলো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ক্ষেত্রে তৈরি হয় মানুষের ক্ষেত্রে। তাও এই জায়গাটি আমরা দেখলাম যে বিভিন্ন স্টেপ, এই যে পিরামিডিক ফরম্যাটে যে বিষয়টি এখানে আছে, ফিজিওলজিক্যাল নিডস,
অর্থাৎ জৈবিক চাহিদা, সেফটি নিডস অর্থাৎ নিরাপত্তার চাহিদা, বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস অর্থাৎ অর্থাৎ ভালোবাসা এবং সৌহার্দ্যের চাহিদা, যেটিকে সোশ্যাল নিড হিসেবেও অর্থাৎ সামাজিক নিরাপত্তা, সামাজিক চাহিদা হিসেবেও বর্ণনা করা হয়েছে। এস্টিম নিডস এটি আছে। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন অর্থাৎ আত্মতুষ্টির এই জায়গাটিও আছে। আমরা এই 5টি ধাপে মাজলো তার তত্ত্বগুলোকে প্রকাশ করেছেন। এই তত্ত্বগুলো তিনি যখন বলেছেন তখন বলছেন যে একটির অর্জন হলে মানুষ আরেকটিতে উত্তীর্ণ হয়, তারপরে আরেকটিতে অর্জন উঠলে তারপরে আরেকটি ধাপে যায়। এই নিডস থেকে শুরু করে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গাতে এটি আসে। এটি একটি পিরামিডিক ফরম্যাট। এইখানে এসে আমরা যে বিষয়টিকে বলি যে এটি উপর নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়, এটি এই রকম ভাবে ধাবিত হয়। এই জায়গাটি আমাদেরকে একটু স্মরণে রাখতে হবে। এই যে 5টি ধাপ মাজলো বর্ণনা করেছেন, সেই ধাপগুলোকে আবার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, নানানজন নানানভাবে ব্যাখ্যা করেছেন। সর্বশেষে এসে 1987 সালে তার ধারাবাহিকতায় তার উত্তরসূরিরা এটিকে 8টি ভাগে বিভক্ত করেছেন। আমরা সেদিকে 8টি ধাপে বিভক্ত করেছেন, সেদিকে আমরা যাব না। কিন্তু এই 5টিকে যখন বিভিন্নভাবে ভাগ করেছেন, একটি বলছে ডি নিডস, আরেকটি বলছে বি নিডস। ডি নিডস মানে হচ্ছে ডেফিসিয়েন্সি নিডস, আর বি নিডস হচ্ছে বিং নিডস অর্থাৎ গ্রোথ নিডস। প্রথম 4টিকে নিচের দিক থেকে 4টি 1, 2, 3, 4 অর্থাৎ ফিজিওলজিক্যাল, সেফটি, লাভ, বিলঙ্গিং এবং এস্টিম, এই 4টা নিডকে বলা হচ্ছে ডেফিসিয়েন্সি নিড, ডি নিডস হিসেবে অভিহিত করা হয়। ডেফিসিয়েন্সি নিডটি কি? যে এটির ঘাটতি থেকে আরেকটি ধাপে যায়, এটি ঘাটতি থেকে অর্জন করার চেষ্টা করা হয়, এই জন্য এটিকে ডেফিসিয়েন্সি নিড বলা হচ্ছে। আরেকটি বিং নিড, অর্থাৎ এটি আছে, আরো দরকার আছে, একটি মর্যাদার জায়গায় দরকার, সেই রকম একটি জায়গা থেকে অর্থাৎ গ্রোথ, বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এটি থাকে। এটিকে আরেকটি ভাগেও ভাগ করা যায় এই রকম করে, যে বলছে যে নিচের যে 4টি স্টেপ 1, 2, 3, 4, এটিকে মোটিভেশন ডিক্রিজ অ্যাজ নিডস আর মেট, অর্থাৎ এটি পূর্ণ হয়ে গেলেও, এই 4টি স্টেপ পূর্ণ হলেও তার মোটিভেশন কমতে পারে, কমতে থাকে। ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, লাভ বা বিলঙ্গিং নিডস, স্টেম নিডস, এই জায়গাটি যদিও পূরণ হয়ে যায়, তারপরেও সে একের পরে এক আরেকটি জায়গাতে যাবে, কিন্তু মোটিভেশন কমতে পারে। কিন্তু বিং নিডস এর ক্ষেত্রে অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ক্ষেত্রে মোটিভেশন এটি পূরণ হলেই তার আরো বেশি মোটিভেশনটা সে বেড়ে যায়, প্রেরণা তার আরো বেশি বেড়ে যায়, কর্মে সে আরো বেশি উদ্যোগী হয়ে যায়। যদি সে শিল্পোদ্যোক্তা হয়, একটি শিল্প থাকলে সে তখন আরেকটি শিল্প তৈরি করে। সে যখন একটি শিল্প তৈরি করে একটি স্কুল তৈরি করে দিয়েছিল সমাজে, যদি আরেকটি শিল্প তৈরি করে তাহলে দেখা যাবে যে সে একটি ক্লাব তৈরি করে দিচ্ছে, যাতে করে তার জায়গাগুলো, আত্মতৃপ্তির জায়গাগুলো, সন্তুষ্টির জায়গাগুলো এইখানে পরিষ্কার হয়। আরেকটি জায়গা আমরা এইখানে বলছি যে এই যে 5টি ধাপ, এই 5টি ধাপকে 3টি ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে বেসিক নিডস, অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস অ্যান্ড সেফটি নিডস, এই দুটোকে বেসিক নিড হিসেবে অভিহিত করা হয়েছে। আর লাভ বা বিলঙ্গিং নিডস কিংবা সোশ্যাল নিডস এবং এস্টিম নিডস, এটিকে সাইকোলজিক্যাল নিডস হিসেবে অভিহিত করা হয়েছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশনকে সেলফ ফুলফিলমেন্ট নিডস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ মানুষের জৈবিক চাহিদা কিংবা নিরাপত্তা, এই দুটি মানুষের একেবারে বেসিক অভাব। বেসিক অভাব, আমি অভাব এবং চাহিদার শব্দটি ব্যবহার করছি, যদিও অভাব এবং চাহিদা অর্থনীতিতে আলাদা আলাদা দুটি শব্দ, কিন্তু এখানে একই রকম অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ মানুষের সেফটি এবং জৈবিক চাহিদার যে নিরাপত্তা, সেইটি একেবারে মানুষের বেসিক, এই নিডটি পূরণ করা একেবারে অপরিহার্য। এটি সংগঠনের ক্ষেত্রে যেমন আমরা বলছিলাম, যদি বেতন না দেওয়া হয়, যদি
চাকরির নিরাপত্তা, দুঃখিত, যদি বেতন না দেওয়া হয়, যদি মজুরি না দেওয়া হয়, তাহলে সে ওই প্রতিষ্ঠানে জব করবে না। কাজের যদি নির্দেশনা না থাকে তাহলে সে ওই প্রতিষ্ঠানে জব করবে না। এই জন্য এটিকে বলা হচ্ছে বেসিক নিডস। আর মনস্তাত্ত্বিক চাহিদা, লাভ, বিলঙ্গিং, সোশ্যাল নিডস যেটিকে আমরা বলছি, কিংবা এস্টিম নিডস যেটিকে বলছি, সেটি হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এইখানে এসে যদি বন্ধুত্ব বাড়ে, যদি সৌহার্দ্য বাড়ে, যদি আত্মমর্যাদা বাড়ে, যদি প্রশংসা বাড়ে, যদি গুরুত্ব বাড়ে, তাহলে সে কাজে আরো বেশি উৎসাহিত হবে বলে মনে করা হয়। এবং শেষ যে ধাপটি সেটি হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ এইখানে বলা হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট। এই জায়গাটি, এই এই সেলফ ফুলফিলমেন্ট মানে হচ্ছে একটি মানুষের চারিদিক থেকে সব রকম নিরাপত্তার বিষয়টি এইখানে চলে এসেছে, চাহিদার বিষয়টি এইখানে চলে এসেছে। আমরা এটিকে সার্বিকভাবে আমরা যে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলাম সেটিকে আমি ছোট্ট করে একটু একটু জায়গায় বলে দিই। প্রথমে আমরা একটি মাসলো যে পিরামিড আকারে দেখিয়েছে সেই পিরামিডটি দেখিয়েছি এবং প্রত্যেকটি আলাদা আলাদা করে আমরা ব্যাখ্যা দিয়েছি। এই যে পিরামিড, এই পিরামিডের ভেতরে 5টি, 1 2 3 4 5টি ধাপ আছে। আর এইদিকে আমরা ইন্ডিভিজুয়াল বিষয় দেখিয়েছি, অর্থাৎ ব্যক্তিক বিষয় দেখিয়েছি, ব্যক্তিক উদাহরণ দেখিয়েছি। আর এইদিকে আমরা সাংগঠনিক উদাহরণ দেখিয়েছি। এটি হচ্ছে মানুষের এই রকম করে বাড়তে থাকবে। এই দুটো বিষয় আমরা একটু লক্ষ্য করবা। কারণ হচ্ছে যে এই জায়গাগুলো পরিষ্কারভাবে ধারণাটি না নিলে পারে হয়নি, ভালো বিষয়টি আসে না। ফলে আমরা আজকের মতো যে বিষয়টি পড়লাম সেটি হচ্ছে মাসলোজ চাহিদা সোপান তত্ত্ব, মাসলোজ হায়ারার্কি নিডস থিওরি, সেটি আমরা দেখলাম। আমরা এইখানে এসে আমি একটু রিভিউ করে শেষ করব। সেটি হচ্ছে মাসলোর হায়ারার্কি অফ নিডস থিওরি, অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান, সোপান অর্থাৎ সিঁড়ি, কিন্তু এখানে আমরা পিরামিড আকারে যেটি বুঝি সেটি। তারপরে এটি তিনি তার মাসলো যে বইটিতে এটি প্রকাশ করেন সেটি হচ্ছে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি বইটির নাম। এবং এই স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করেছি সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, বিলঙ্গিং নিডস অ্যান্ড লাভ নিডস, এস্টিম নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এটিকে আমরা আবার আলাদা করে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। আমি প্রত্যাশা করি যে তোমরা যখন বাসাতে পড়ছো তখন এটি সামনে নিয়ে, আমি প্রত্যেকদিন যে কথাটি বলি, হাতের সামনে একটি কলম, একটি কাগজ নিয়ে যদি বসে পড়ো, তোমাদের কোনো বই লাগবে না, নিশ্চয় এর মধ্য দিয়ে তোমরা এই ধারণাটি পরিষ্কার হতে পারবা। যদি কোনো কারণে এই ধারণাটি পরিষ্কার হতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারবা। তোমরা যদি ক্লাসে কানেক্ট না থাকো, ওভার ফোনেও তোমরা এই বিষয়গুলো জেনে নিতে পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি শেষ করছি। সবাইকে বঙ্গবন্ধু কলেজ ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।